হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক স্টাডি প্ল্যান চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখানে আমরা 2023 সালের দশম শ্রেণীর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার ম্যাথামেটিক্সের পেপারগুলি পরপর সলভ করছি। আমরা ভলিউম 1 প্রশ্নবিচিত্রাটির ইউনিট টেস্ট 1-এর অঙ্কের প্রশ্নপত্রগুলি সলভ করছি। এখানে আমাদের মডেল কোশ্চেন পেপার 1 এবং মডেল কোশ্চেন পেপার 2-এর কিছুটা সলভ করা হয়েছিল, সেগুলোর লিঙ্ক প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো আগের ভিডিওগুলো। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ভালো লাগলে, আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লেগেছে ভিডিওগুলো। এই মডেল কোশ্চেন পেপার 2-এর আমাদের শর্ট কোশ্চেনগুলো করা হয়েছিল। আজকে 107 নম্বর পৃষ্ঠা 3 দাগের কোশ্চেন থেকে সলভ করব। প্রথম কোশ্চেন, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 2x1/2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে বার্ষিক সুদের হার দিয়ে দিয়েছে 5%, আসল দিয়ে দিয়েছে 500 টাকা, আর বলেছে 2x1/2 মানে 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা করে নেব। প্রথমে আমাদের দেওয়া আছে যেগুলো সেগুলো লিখে নিই। 3 দাগের কোশ্চেন। ঠিক আছে, এখানে আসল সমান 500 টাকা দেওয়া আছে। ঠিক আছে, সময় দেওয়া আছে 2x1/2 বছর, আর বার্ষিক সুদের হার দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে 5%। এখন আমরা সরল সুদটা প্রথমে বার করি, চক্রবৃদ্ধি সুদটা পরে বার করব। তাহলে অতএব 2x1/2 বছরের সরল সুদ সমান, সূত্র হচ্ছে PRT/100। তাহলে P এর মান এখানে 500, আর এর মান হচ্ছে 5%, আর T মানে হচ্ছে এখানে 2x1/2 বছর মানে হচ্ছে 2 × 4 রেখে 5, 5/2 বছর বাই 100। 0 0 যদি কেটে যায় 0 0 সঙ্গে, তাহলে 5 5 25, 25 5 125/2, 125 আর তলায় 2 আছে, একে যদি ভাগ করা হয় তাহলে 62.50 টাকা হয়ে যাবে সরল সুদ। ঠিক আছে, এখন আমরা চক্রবৃদ্ধি সুদ বার করব। চক্রবৃদ্ধি সুদ বার করতে হলে প্রথমে আমাদের 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করতে হবে। তাহলে অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধির সূত্র কি? P × 1 + r/100n। তাহলে এখানে P মানে হচ্ছে 500, 1 + r মানে 5% বাই 100^²। যেহেতু 2 বছর বার করছি, এবার 5 20 100, এখানে 1 থাকছে, তাহলে 500 আর এটা 20 আর 1 21/20 তার স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাচ্ছে 500 গণিত 21/20 গণিত 21/20। এই 0 0 সঙ্গে 0 0 কেটে যাচ্ছে, তাহলে 5 21 আর 21 এই তিনটে গুণ করলে হবে 2205, আর তলায় আছে কত? 2 আর 2 গুণ করলে হবে 4। এই টাকাটাও রেখে দিতে পারি আমরা, ক্যালকুলেশনের সুবিধা হবে, বা এটাকে যদি ভাগ করে না হয় তাহলে হবে 551.25 টাকা। এখন 2 বছর শেষে যে সমূল চক্রবৃদ্ধিটা বেরোলো সেইটাই হচ্ছে 2 বছরের শেষে আসল, কারণ সমূল চক্রবৃদ্ধিটাই আসল হয়ে যায় পরের বছরের ক্ষেত্রে। এখন আমাদের 2 বছরের তো বেরিয়ে গেছে, কিন্তু এই যে হাফ বছর পড়ে আছে, হাফ বছরের ক্ষেত্রে কত সুদ হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে অতএব এই হাফ বছরের ক্ষেত্রে আমরা সরল সুদ বার করে দিই, তাহলেই হয়ে যাবে সরল সুদ। PRT/100 সূত্র ধরেই করব, কিন্তু এখানে আসলটা হবে 2205/4, 2205/4 গণিত আর এর মান এখানে 5%, আর সময়টা হচ্ছে হাফ বছর। ঠিক আছে, 1/2/100। তাহলে এটাকে যদি গুণ করা হয় উপরেরটার সঙ্গে তাহলে হবে 11,025/4 × 8 800। তাহলে এটাকে যদি ভাগ করা হয় তাহলে হয়ে যাবে 13.78।
টাকা। এটা প্রায় উত্তর আসবে, কারণ এটা আসন্ন মান নেওয়া হয়েছে। এটা সূত্র, এটা উত্তর আসছে না, একটু বেশি আসছে। এটা আসন্ন মানে 13.78 টাকায় নেওয়া হয়েছে। এখন এইটা বেশি বেরিয়ে গেল কি হাফ বছরের সরল সুদ। আর আগে বেরিয়েছিল যেটা 551.25, এটা ছিল 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। তাহলে টোটাল 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি যদি বার করি, তাহলে 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? এই 551.25 আর এই 13.78 যোগ করে দিতে হবে। তাহলে এই দুটো যদি যোগ করে দেওয়া হয় তাহলে কত হবে? 551.2, এইটা হয়ে যাবে 565.03 টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ বার করতে হলে এই যে সমূল চক্রবৃদ্ধিটা বেরিয়েছে সেখান থেকে আসলটা বাদ, মানে 500 টাকা বাদ, তার মানে 65.03 টাকা বেরিয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। এখন আমাদের আগে বেরিয়েছিল 62.50 টাকা সরল সুদ, এখন চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল 65.03 টাকা। অতএব চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর, ঠিক আছে, অন্তর মানে কি? বিয়োগফল। কীভাবে বার করবো? 65.03 থেকে 62.50 টাকা বিয়োগ। যদি বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 2.53 টাকা। এটা হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর, 2.53 টাকা। এরপরের কোশ্চেন দেখে নেবো। এরপরের কোশ্চেনটা হচ্ছে অর্থবার কোশ্চেন, 3 দাগের। এ বার্ষিক 6% সরল সুদে বি এর কাছ থেকে 960 টাকা ধার নিল এই শর্তে যে 4টি বার্ষিক কিস্তিতে ধার শোধ করবে। প্রথম 3টি কিস্তিতে কেবল আসলের 1/4 অংশ করে শোধ দেবে, আর শেষের কিস্তিতে অবশিষ্ট আসল এবং মোট সুদ দেবে। চতুর্থ বছরের শেষে তাকে কত টাকা দিতে হবে সেটা বার করতে চাইছে। মানে এ বি এর কাছ থেকে 960 টাকা ধার নিয়েছে, কত পার্সেন্ট হারে সুদে? 6% হারে। এখন এ কি করবে? এ 4 বারে টাকাটা শোধ দেবে। এবার প্রথম 3 বারে কি করছে? ও 960 টাকার 1/4 অংশ করে দিচ্ছে প্রথম 3 বার, দিয়ে শেষের বার কি করছে? যেটা আসলটা পড়ে থাকছে, বাদ বাকি আসলটা আর যে মোট সুদটা গোটাটা একসঙ্গে দিচ্ছে চতুর্থ বছরের শেষে। তাহলে চতুর্থ বছরের শেষে কত টাকা দিতে হবে সেটা বার করতে হবে। এই কোশ্চেনটা আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে, বেশি লিখবো না, আমি একটা পেজে বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে 4টে বছর আছে, ঠিক আছে? অর্থবার কোশ্চেনটা 4টে বছর আছে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার। এবার প্রথম বছরের আসল কত? 960 টাকা ধার নিয়েছে, কত পার্সেন্ট হার সরল সুদে? 6% হারে। 960 টাকা 6% হারে নিয়েছে, ঠিক আছে? এইবার প্রথম বছরের যেটা সুদ হবে যা হবে, প্রথম বছরের শেষে ও কি করেছে? এই 960 টাকার 1/4 অংশ, 960 1/4 দিয়ে ভাগ করলে 240 টাকা ও শোধ দিয়েছে। তার মানে এখান থেকে 240 টাকা ও শোধ দিয়ে দিয়েছে এই টাকাটা, ঠিক আছে? 240 টাকা যদি শোধ দিয়ে দেয় তাহলে সেকেন্ড বছরের প্রথমেই আসল কত হবে? 960 থেকে 240 বাদ চলে যাবে, 960 থেকে 240 বাদ গেলে 027 টাকা হয়ে গেল দ্বিতীয় বছরের আসল। এখন এই দ্বিতীয় বছরও টাকাটা 6% হারেই খাটবে। তারপর দ্বিতীয় বছর হয়ে যাওয়ার পর ও আবার 240 টাকা কিন্তু শোধ দিয়ে দেবে। 240 টাকা যখনই শোধ দিয়ে দেবে, ওর আর পড়ে থাকবে কত? 720 থেকে যদি 240 বাদ দেওয়া হয় তাহলে হয়ে যাবে 480 টাকা, ঠিক আছে? 480 টাকা পড়ে থাকছে, সেটাও কিন্তু 6% হারেই সুদ হবে।
যখন তৃতীয় বছর কমপ্লিট হয়ে যাবে ও আবার 240 টাকা শোধ দিয়ে দেবে। শোধ দিয়ে দেওয়ার পর বাকি পড়ে থাকছে কত, 480 থেকে যদি 240 বাদ পড়ে যায় তাহলে ওর পড়ে থাকছে 240 টাকায় পড়ে থাকছে, আর সেটাও কিন্তু 6% হারে সুদ পাওয়া যাবে। এখন টোটাল ও এই টাকাটা শোধ দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর ওর কাছে আর শোধ দিতে হবে কত, এই 240 টাকা তো শোধ দিতেই হবে, তার সঙ্গে এই 4 বারে যে সুদটা হবে সেই সুদটাকেও ওকে শোধ দিতে হবে। তাহলে চতুর্থ বছরের শেষে, চতুর্থ বছরের কিস্তি লিখলেও হবে, একবারে করে দিচ্ছি। চতুর্থ বছরের কিস্তি, এই 240 টাকা তো শোধ দিতেই হবে, এই টাকাটাই বাকি আছে আসলের মধ্যে, আর এই 4 বারের যে সুদটা সেটাও শোধ দিতে হবে। 4 বারের সুদটা কীভাবে বার করব, প্রথমে দেখো এই 960 টাকার যখন সুদ বার করব তাহলে 960 গুণিত 6 ইন্টু 1 বছর, এটা 1 বছর বাই 100 এরকম হবে, প্লাস দ্বিতীয় বছরের ক্ষেত্রেও এরকমই 720 ইন্টু 6 ইন্টু 1 বাই 100, প্লাস তৃতীয় বছরের ক্ষেত্রেও এরকম 480 গণিত 6 গণিত 1 বাই 100, যেহেতু 1 বছর করে খাটছে তাই 1, পার্সেন্টেজটা 6% বলে 6, আর আসলটা যেটা চতুর্থ বছরের আসল হচ্ছে 240, 6%, তাহলে 240 গণিত 6 গণিত 1 বছর বাই 100। এখন 240 তো থাকছি, এবার সবারই যদি 6 বাই 100 কমন নিতে হয়, ঠিক আছে, একগুলোকে আর লিখছি না, 6 বাই 100 যদি কমন নিতে হয় তাহলে এখানে থাকছে কত, কি কি পড়ে থাকছে সেগুলো লিখে নিই। 960 পড়ে থাকছে, 960, 720 পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে কি 480 পড়ে থাকছে, আর 240 পড়ে থাকছে। এখন এই যে 960, 720, 480 আর 240 এগুলোটাকে যোগ করব, ঠিক আছে। এখন এইগুলোটাকে যদি যোগ করা হয় তাহলে 240 প্লাস 6 বাই 100 ইন্টু এটাকে যোগ করলে হয়ে যাবে 2400। এখন 0 0 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, তাহলে 240 প্লাস 6 4 24 4, 6 2 12, তাহলে 14, 144। এখন এই দুটো যদি যোগ করা হয় তাহলে 4 8 3, 384 টাকা ওকে কিন্তু শেষ বছরে শোধ দিতে হবে, তবেই আসলটা আবার সব সুদগুলো সব শোধ হয়ে যাবে। 384 টাকা হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। একবার উত্তরটা মিলিয়ে নিই, এই কোশ্চেনটা, হ্যাঁ 384 টাকায় উত্তর। এরপরের কোশ্চেন দেখবো। এরপরের কোশ্চেন দিয়েছে কি, x² প্লাস 5 mod x মাইনাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি নির্ণয় করো। এখন এই অঙ্কটা করার আগে mod x, এই যে mod x বা মডিউলাস অফ x, এই জিনিসটা সম্পর্কে জানতে হবে, না হলে কোশ্চেনটা করতে পারবে না। প্রথমে আমরা mod x ফাংশনটা সম্পর্কে জানি। mod x, এই mod x এই ফাংশনটার মান x হবে যখন x এর মান 0 থেকে বড় হবে, বা x এর মান ধনাত্মক হবে, ধনাত্মক লিখিয়ে দিচ্ছি, ধনাত্মক, ঠিক আছে। আর এই mod x এর মানটা মাইনাস x হবে যখন xটা 0 থেকে ছোট হবে, মানে ঋণাত্মক হবে। xটা যদি ঋণাত্মক হয় তাহলে mod x এর মানটা মাইনাস x, x এর মান যদি ধনাত্মক হয় তাহলে mod x এর মানটা প্লাস x হবে। এখন অঙ্কটা কি দেওয়া হচ্ছে, x² প্লাস 5x 5 mod x, x² প্লাস 5 mod x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা দুটো কেস হতে পারে, একটা কি যখন x গ্রেটার দেন 0, মানে x এর ধনাত্মক মানের জন্য। x এর ধনাত্মক মানের জন্য এই সমীকরণটা কীরকম দাঁড়াবে, x² প্লাস 5x mod xটা x হয়ে যাবে মাইনাস 6 ইকুয়াল টু 0। আর যখন x লেস দেন 0, মানে x ঋণাত্মক, তখন এই ফাংশনটা এরকম, মানে এই সমীকরণটা এরকম হয়ে যাবে, x² মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। কেন মাইনাস 5x হলো, কারণ x এর মান ঋণাত্মক হলে এটা মাইনাস xই হয়। এখন এটাকেও মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টর করলে সবাই জানো মিডিল টার্ম ফ্যাক্টর কী করে করতে হয়। তো এখানে
ছয় মাইনাস এক করতে হবে, মানে 6x মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। সেখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 6 হচ্ছে, আর এই দুটো থেকে -1 কমন নিলে এক্স প্লাস 6 সমান 0। এখন এক্স প্লাস 6 যদি কমন নেওয়া হয় তাহলে এক্স মাইনাস 1 সমান 0। তাহলে হয় এক্স প্লাস 6 সমান 0, এক্স সমান -6, অথবা এক্স মাইনাস 1 সমান 0, এক্স সমান 1। এই দুটো উত্তর হতে পারে। আর এক্স এর মান যদি ঋণাত্মক হয় তাহলে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এটা হয়ে যাবে কত, এটাও 6 মাইনাস 1ই হচ্ছে, এটা 6 আর এটা -1 করলে এটা হয়ে যাবে প্লাস এক্স হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 6 হচ্ছে, এটা ভুলে গেছিল। আর এখানে এটা যদি +2 কমন নেওয়া হয়, এই লাইনটাই কেটে দিই, তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 6 হচ্ছে, আর এখান থেকে 1 কমন নিলে এক্স মাইনাস 6 সমান 0। এখন এখান থেকে এক্স মাইনাস 6 যদি কমন না হয় এক্স প্লাস 1 সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 6 সমান 0, তাহলে এক্স সমান বেরিয়ে গেল 6, অথবা এক্স প্লাস 1 সমান 0, এক্স সমান বেরিয়ে গেল -1। এই দুটো উত্তর হতে পারে, এই উত্তরটাও হতে পারে, এই উত্তরটাও হতে পারে। তাহলে ধনাত্মক হলে দুটো উত্তর হতে পারে, আর ঋণাত্মক হলেও দুটো উত্তর হতে পারে। আর এই কোশ্চেনটা আজকের ভিডিও শেষ প্রশ্ন, অথবার কোশ্চেনটা 3x² মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ আলফা হলে দেখাও যে 9x² প্লাস 28x প্লাস 100 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ হচ্ছে 2α²। প্রথমে এই সমীকরণটা লিখে নিই, এর একটি বীজ আলফা বলে দিয়েছে। 3x² নিউ পেজ ওপেন করে নিচ্ছি, 3x² প্লাস 4x মাইনাস 5 সমান 0, এটা দিয়েছে মনে হলো। 3x² মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0, 3x² মাইনাস 4x আর প্লাস 5 ইকুয়াল টু 0। এর একটা বীজ কি, এর একটি বীজ হলো আলফা। তাহলে আলফা যদি একটা বীজ হয় তাহলে অতএব আলফা দিয়ে এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে, মানে 3α² মাইনাস 4α প্লাস 5 ইকুয়াল টু 0, এটা স্যাটিসফাই করবে। এটা আমি বক্স করে রেখে দিচ্ছি কারণ এটা পরে কাজে লাগবে। এখন যে নতুন সমীকরণটা দিয়েছে এই 9x² প্লাস 28x প্লাস 100 সমান 0, এইটা মানে এই সমীকরণের একটি বীজ যদি 2α² হতে হয় তাহলে এই জায়গাটায় 2α² বসিয়ে 0 আসতে হবে। তাহলে সেইটাই লিখব, 9x² প্লাস 28x প্লাস 100। এখানে যদি আমরা এই 2α² বসিয়ে 0 চলে আসে তাহলেই এটা একটা বীজ হয়ে যাবে। তাহলে x সমান 2α² বসিয়ে পাই, x সমান যদি 2α² বসিয়ে দিই তাহলে এই সমীকরণটা এরকম দাঁড়াবে, 9 2α² ঠিক আছে। দেখে নিই, এবার 2α ছিল না, 2α² ছিল, বেশ, প্লাস 28 2α² প্লাস 100, এটা যদি হয় তাহলে 9, এটা হয়ে যাবে 4α² প্লাস 28 দুগুণে 56 হয়ে যাচ্ছে, 56α² প্লাস 100। তো এটাকে ক্যালকুলেশন করে আমাদেরকে আনতে হবে, এটা 4 9 36 α² প্লাস 56α² প্লাস 100, এগুলো সব সমান হবে। এখন এইখানে α² আছে, তো এখান থেকে যদি আমরা α² এর মান বার করি তাহলে 3α² সমান হয়ে যাবে কত, 4α মাইনাস 5। এখান থেকে যদি আমরা α² এর মান বার করি তাহলে সেটা হয়ে যাবে কি 4α মাইনাস 5/3। এখন এটাকে আমরা ওইভাবে লিখব, 36 α² আছে, তাহলে এইটার মাথায় স্কোয়ার হবে,
মানে যেহেতু 4 আছে তাহলে 4 আলফা মাইনাস 5/3 তার হোল স্কোয়ার প্লাস 56 আলফা স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, আলফা স্কোয়ারের জায়গায় ওইটাই লিখে দেবো যে 4 আলফা মাইনাস 5/3, 4 আলফা মাইনাস 5/3 প্লাস 100। এখন 36 আর এই নিচেরটা হোল স্কোয়ার করলে 9 আসছে, আর উপরটা যদি হোল স্কোয়ার করে দেওয়া হয় তাহলে 16 আলফা স্কোয়ার মাইনাস 5 20 2 40 আলফা প্লাস 25 প্লাস 56 যদি কাটাকাটি হবে না এখানে, তাহলে 56 এটা যেমন কর তেমনি রেখে দিচ্ছি বা গুণ করে দিচ্ছি। 56 আর 4 গুণ করলে কত হচ্ছে, 4 6 24 4, 4 5 20 21 22 আলফা মাইনাস 5 দিয়ে গুণ করলে 5 6 30 0, 5 5 25 26 27 28 280/3 ইকুয়াল টু প্লাস 100। এইবার আমরা কি করছি, এই 9 দিয়ে 36 কে কেটে দিচ্ছি। 9 দিয়ে যদি 36 কে কেটে দেওয়া হয় তাহলে 4 9 36। এখন যদি 4 দিয়ে এদেরকে গুণ করা হয় তাহলে 4 16 64 আলফা স্কোয়ার মাইনাস 4 4 16 160 আলফা প্লাস 25 4 100 প্লাস 224 আলফা মাইনাস 280/3 প্লাস 100 এটা আছে। এখন এখানে আলফা স্কোয়ারের মানটা আবার বসাবো, আলফা স্কোয়ারের মানটা বসাতে হবে, তাহলে হয়ে যাবে কত, 64 4 আলফা মাইনাস 5/3 তার হোল স্কোয়ার হবে না, শুধু এটা হবে মাইনাস 160 আলফা প্লাস 100 প্লাস 224 আলফা মাইনাস 280/3 প্লাস 100। এবার এই 64টাকে দিয়ে যদি গুণ করা হয় 64 4 আর 64 5, তাহলে 64 4 গুণ করলে 4 4 16 6, 4 4 24 25 256 আলফা মাইনাস 4 5 20 0, 6 5 30 31 32 320/3 মাইনাস 160 আলফা প্লাস 100 প্লাস 224 আলফা মাইনাস 280/3 প্লাস 100। এখন যদি লসাগু করে দেওয়া হয় তাহলে লসাগু করলে 3 লসাগু হবে, ওপরে 256 আলফা মাইনাস 320 মাইনাস 3 16 48 480 আলফা প্লাস 300 প্লাস 224 আলফা মাইনাস 280 প্লাস 300 হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, দেখো 256 আলফা আর এই 224 আলফা যোগ করলে 480 আলফা হচ্ছে, আর সেখান থেকে 480 আলফা বাদ গেলে 0 হয়ে যাচ্ছে, আর এখানে 320 আলফা আর 280 আলফা এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 600, আর এখানে 300 আর 300 যোগ করলে হয়ে যাচ্ছে 600, মানে বিয়োগ করলেও এটাও হয়ে যাচ্ছে 0/3। তারপরে 0/3 মানে 0 প্রমাণিত হয়ে যাচ্ছে, মানে যে সমীকরণটা দিয়েছে এই সমীকরণে 2 আলফা স্কোয়ার মানটা বসিয়ে আমাদের 0 চলে আসছে। তার মানেই বোঝা গেল এই যে 2 আলফা স্কোয়ার এটা হচ্ছে এই সমীকরণটার বীজ। 9 আলফা স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 100, এই সমীকরণটার 28x, সরি এখানে 28x ছিল সমান 0, এই সমীকরণটার একটা বীজ হচ্ছে 2 আলফা স্কোয়ার। এটা প্রমাণিত হয়ে গেল। এই ভিডিওতে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা এই 5 দাগের কোশ্চেন থেকে পরপর সলভ করব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।